হলো এই ফোরামটা, যে ফোরামে সবাই একসাথে বসতে পেরেছে এবং এত চমৎকারভাবে কথা বলছে। আমি ঠিক সাম্প্রতিক কয়েকটা ঘটনার পার্সপেক্টিভে আরেকটা জায়গায় যদি একটু ছোট্ট করে আলোচনা করি, একেবারে বর্তমান সময়ের সংকটগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে বর্তমান সংকটগুলো শুধুমাত্র ইন্টারনাল সংকটই না, বরং দেশের এক্সটার্নাল যে সংকটগুলো আছে সেই সংকটগুলোকে আমরা কিন্তু কালেক্টিভলি মোকাবেলা করতে পারছি না। এই জন্য অনেক জায়গায় অনেক বাইনারি ডিজিটে আমরা এখনো পাতানো খেলার ভেতরে নিজেদেরকে সঁপে দিচ্ছি। দেখবেন একটা করে ঘটনা ঘটে, নিজেদের দেশের মানুষদেরকে, নিজেদের বিভিন্ন গোষ্ঠীর মানুষজনকে এক একজন এক একটা উপলক্ষ ধরে ধরে আমরা শত্রু মনে করা শুরু করেছি। এই দেখবেন সেনাবাহিনী খারাপ, কালকে দেখবেন অমকে খারাপ, পরশুদিন দেখবেন দাড়ি টুপিওয়ালা মানুষটা খারাপ, তারপরের দিন দেখবেন অমুক শাহবাগী, তমকে অমুক শাহবাগী, এই ধরনের নানা বাইনারি ডিজিটে আলটিমেটলি যেটা করা হচ্ছে, আমাদের ভেতরে যে ঐক্যটা দরকার ছিল সেই ঐক্যটা পুরোপুরি বিনষ্ট করা হচ্ছে। এটা যারা করার চেষ্টা করছে, কেউ যে না বুঝে না জেনে শুনে করছে, ব্যাপারটা আমি এটা মোটেই মনে করি না। বরং আমি মনে করি এই কাজগুলো যারা করছে খুবই ইন্টেনশনালি এই কাজগুলো করছে। ইন্টেনশনালি করার কাজটা হলো আমাদের দেশের দুই পাশে, তিন পাশে ইনফ্যাক্ট যে দেশগুলো আছে, সেই দেশগুলো আমাদের নামে বন্ধু হলেও তাদের কাজ তো বন্ধুত্ব সুলভ না। যেটা চায়, তারা চায় এই দেশে যাতে সবসময় একটা দুর্বল সরকার থাকে। তাদের অবশ্যই পছন্দের একটা সরকার ছিল এবং সেই পলাতক মিথ্যাবাদীর আশ্রয় নিতে হয়েছে তাদের দেশে গিয়ে, এই পর্যন্ত ফাইন। কিন্তু সামনের দিনে তারা কিন্তু তাদের এই যে মানে একটা বাজে খেলার চক্র, এটা কিন্তু তারা ভুলে যায় নাই। বরং তারা যেটা চায় যে বাংলাদেশে সবসময় এত দুর্বল একটা সরকার থাক, যে দুর্বল সরকারটা থাকলে তারা সব সময় নিয়ন্ত্রণ করতে পারবে। এবং দেখেন বর্তমান সময়ে যে ডিজাইনে খেলাগুলো চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পারি সামনের কোন সরকার যাতে শক্তিশালী না হতে পারে, সামনের কোন সরকার যাতে প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হয়, সেই ডিজাইনটা কিন্তু চলছে। হয়তো বা এখনই অনেকে বুঝতে পারবেন না, এখনো মনে হবে অমকে কেন ইলেকশন চায়, তমকে কেন চায় যে সরকারটা শক্তিশালী হোক। কিন্তু এই আলোচনাগুলো যে জায়গাতেই করা শুরু করবেন, দেখবেন এইটাকে একটা নেগেটিভ রং দিয়ে দেওয়া হয়। কিন্তু সত্যিকার অর্থে চিন্তা করেন, এই গণ অভ্যুত্থানের 1 বছর প্রায় শেষ। এই 1 বছর পরে এসে আমাদের দেশের স্বনির্ভরতার যে কথা বলি, আমাদের দেশের কূটনৈতিক চ্যানেলগুলোতে আমাদের যে শক্তিশালী হওয়ার যে কথাগুলো বলি, সেটা কি একটাও অর্জিত হয়েছে ঠিক মতো? দেখবেন যে হয় নাই। আমাদের দেশে খুবই স্ট্যাটিস্টিক্যালি যদি কথা বলি, যে পরিমাণ মানুষ পুশিং করা হয়েছে অবৈধভাবে, এটা খুবই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে। কিন্তু মিডিয়ার যারা ভাইরাও আছেন, আপনারা একটু চেষ্টা করে দেখবেন সেই পুশিংয়ের ঘটনাগুলো যেভাবে আলোচিত হওয়ার কথা ছিল সেটা আলোচিত হয় নাই। প্রত্যেকটা দিন অসম্ভব রকমের অবৈধ ভারতীয় লোকজন আমাদের দেশে পুশিং করা হচ্ছে, সেটা নিয়ে প্রতিবাদ করে ওঠে নাই। আমরা মনে করতাম শেখ হাসিনা অবশ্যই ভারতের দালাল ছিল, এই ব্যাপারে ডানে বামে আর কোনো বিশেষণের দরকার নাই, এটা আসলে হাসিনা তো চলে গেছে, তারপরে কি নাই হয়ে গেছে? দেখবেন প্রতিনিয়ত বর্ডার কিলিংও চলছে, কিন্তু সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? উত্তরটা দেখেন, আমরা মনে করেছিলাম শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এই দেশ থেকে পপুলিস্ট রাজনীতিরও বিদায় ঘটবে, কিন্তু সেটা হয় নাই, বরং ভিন্ন ভিন্ন ফরম্যাটে চলে এসেছে। এবং দেশের মানুষকে প্রতিটা ইস্যুতে যেভাবে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে, দেখবেন কেউ আর কাউকে বিশ্বাস করছে না। এবং অন্যতম একটা মেকানিজম সেট করা হয়েছে, ধর্মকে নিয়েও নানা ভাবে ইউজ করা হচ্ছে। কিন্তু ধর্ম তো খুবই পবিত্রতম একটা জিনিস, এইটাকে নিয়ে তো রাজনীতি করারও কোনো কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে না যে ওকে আমরা জুলাইয়ে রণাঙ্গনে একসাথে হাতে হাত রেখে সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক এখন এসে বিভিন্ন প্রশ্ন তুলে 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 প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করছে, প্রত্যেকে প্রত্যেককে দালাল ট্যাগ দিচ্ছে। এই যে একটা অস্থিরতম পরিবেশ, এই অস্থিরতম পরিবেশটা থাকলে যে ক্ষতিটা হবে সেটা হলো সামনের দিনে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখছি সেটা আর হবে না। এবং দেখবেন আরেকটা কথা আমি কয়েকটা জায়গায় অলরেডি বলেছি, এই কথাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কেউ হয়তো 2 দিন আগে বলবে, কেউ 2 দিন পরে বলবে। শেখ হাসিনার সময়ে যেসব ন্যারেটিভ দিয়ে এই তরুণ থেকে শুরু করে
তাদেরকে বুথ করে রাখা হতো। আপনাদের কাছে মনে হচ্ছে না যে হঠাৎ করে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওই ন্যারেটিভটাই অন্য কেউ ব্যবহার করছে? এবং দেখবেন, আমি একেবারে সুস্পষ্ট একটা জায়গায় চলে যাই, তারেক রহমানের ইস্যুতে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমানে তারেক রহমানকে নিয়ে দেখবেন অনলাইন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ন্যারেটিভগুলো দিয়ে তাকে ক্রমাগত টার্গেট করা হচ্ছে, সেইগুলো আসলে কাদের বানানো ছিল? দেখবেন ১-১১ সময় এত ঘৃণিত যে একটা সময়ের কথা আমরা বলি, সেই ঘৃণিত একটা সময়ে সাংবাদিকতা যে নিকৃষ্ট লেভেলে নেমে যায়, এবং ইন পার্টিকুলার দেশের ২-৩টা বড় বড় মিডিয়া হাউস তারা যে কাজটা করতো, এজেন্সি টুকলি নোট নিয়ে সেটা হুবহু ছাপিয়ে দিত। সেই প্রতিবেদনগুলো দেখবেন এখনো আছে দেশের ২টা বড় বড় মিডিয়া হাউসে। এবং ইন্টারেস্টিংলি শেখ হাসিনা ওইগুলা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে শেখ হাসিনা কোনো বিকল্প নাই। এবং দেখেন, সাম্প্রতিক টাইমে অনলাইনে আবার কন্টেন্টগুলো আপনারা দেখবেন, ওই পেপার পত্রিকার ওই কাটিং, ওই কপিগুলো আপনাদের সামনে নিয়ে আবার ওই ন্যারেটিভটাই এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে কথাটা আপনারা বলতে পারেন, বাংলাদেশের বর্তমানে ধরেন যে ইংলিশ মিডিয়া হাউসের একটা খুবই প্রসিদ্ধ একটা হাউস, তাদের যে এডিটর আছেন, আমি একদম নাম ধরেই বলে দিচ্ছি, মাহফুজ আলম সাহেব, উনি একটা ইন্টারভিউতে পাবলিকলি বলেছেন ১-১১ সরকারের সময়ে ওই যে এজেন্সি টুকলি নোট দিয়ে উনি যেভাবে বিনা যাচাই বাছাই ওইটা ছাপিয়ে দিতেন, এটা ওনার এডিটোরিয়াল জীবনের সবচেয়ে বড় ভুল একটা ব্যাপার ছিল। কিন্তু সেই ন্যারেটিভগুলো কি আপনাদের সামনে কখনো এসেছে? দেখবেন খুবই অল্প কয়েকজন মানুষ জানেন যে এইটার জন্য ওই এডিটর দুঃখ প্রকাশ করেছে, এবং ওনার এডিটোরিয়াল জীবনে ওইটা যে সবচেয়ে বড় একটা ভুল ছিল সেটা উনি পাবলিকলি স্বীকার করেছেন। কিন্তু দেখেন, ওই অপপ্রচারের জায়গাগুলো যেভাবে চলতো, এই যে তার বিপরীতে আরেকটা যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা অনেকের ভেতরেই নাই। এমনকি অনেক রাজনীতি সচেতন ব্যক্তিগুলোও সেইগুলা হারিয়ে ফেলেছেন। এইভাবেই অনেক সময় আমাদের ন্যারেটিভটা এমনভাবে সেট করে দেওয়া হয় যে ন্যারেটিভটা মূলত মানুষ আন্দাজেই ওইগুলা গিলতে থাকে এবং আদতে দেশের ক্ষতিটা হয়।